অক্টোবরের 2 তারিখে শামীম কবির স্বেচ্ছা মৃত্যু ঘটে এবং সেদিন যখন আমি শুনতে পেলাম, প্রথমত মুজিব ইরম আমাকে বলেছিল যে শামীম কবির আত্মহত্যা করেছে। সেদিন দুপুরের পরে আমাদের একটা সেশন হয়, তরুণ লেখক প্রকল্পে ছিলাম তখন। সেদিন আবার আমার নিজের কবিতা পাঠের একটা অনুষ্ঠান হয়েছিল। রফিক আজাদ ছিলেন, মোহাম্মদ নুরুল হুদা ছিলেন। রফিক আজাদ যখন এটা শুনলেন তখন তিনি খুবই বিষণ্ণ, মর্মাহত। জিজ্ঞেস করলেন বয়স কত হল? তো মুজিবিরম বলেছে যে আমাদেরই সমবয়সী। তখন তো আমরা জানতাম না যে তার জন্ম কত সালে হয়েছিল, পরে সেটা জানতে পারি। এবং যে কোনো আত্মহত্যাকারী কবির ব্যাপারে আমার যখন থেকে কবিতা লিখতে শুরু করি তখন থেকেই খুব কৌতূহল। এবং বিশ্ববিদ্যালয় জীবনে আমি প্রথমে যাদের কবিতা ব্যাপক আগ্রহ নিয়ে পড়তাম তারা আত্মহত্যাকারী কবি ছিলেন। যেমন সিলভিয়া প্লাথ, রবার্ট লাওয়েল, অ্যান সেক্সটন। এমনকি আমি জানি না যে হার্ট ট্রেনের মৃত্যুর ব্যাপারটা খুব রহস্যজনক। হার্ট ট্রেনের কবিতা, তার কবিতা আমার খুবই প্রিয় এবং হার্ট ট্রেনের কবিতার প্রভাব 20 শতকের ইংরেজি কবিতায় খুব ব্যাপক, বিশেষ করে টি.এস. এলিয়টের কবিতায়। তো এসব অন্য আলোচনা। কিন্তু আমি যখন সেই তরুণ লেখক প্রকল্প থেকে আইজ মার্কেটে এলাম, তার কবিতা কোথায় পাওয়া যাবে? আত্মহত্যাকারী কবিদের প্রতি তো আমার একটা আকর্ষণ আছে, তার কবিতা কোথায় পাওয়া যাবে? তো মুজিব বললো যে দ্রষ্টব্য পত্রিকায় পাওয়া যাবে। এবং দ্রষ্টব্য পত্রিকা খুঁজে খুঁজে পেয়ে গেল, সম্ভবত তক্ষশিলায়। তো সেটি কিনলাম, মোটা একটা সংকলন, এবং সেখানে কিছু কবিতা ছিল। এবং আমি শামীম কবিরের যে পরিণত এবং তার যে আঙ্গিকের ব্যাপারে, ভাষার ব্যাপারে তার যে অভিনিবেশ, সেটা আমাকে তখন মুগ্ধ করেছিল। এবং আমি আপনাদের আরেকটা কথা বলি যে এটা কবিরা সাধারণত বলে না। আমি আমার কবিতা আমি রূপালী ফিলের ঢেউ, সমুদ্রে যখন ঢেউ আসে তখন একটা সাদা ফেনার একটা ফিলের মতো তৈরি হয়। এই ইমেজের সূত্রটা আমি শামীম কবির কাছ থেকে পেয়েছি। আমি এই ইমেজ ব্যবহার করিনি কখনো, কিন্তু আমি ব্যবহার করেছি রূপালী ফিলের মেঘ, মেঘের মধ্যে ওই ফিল। কেমন এই যে দৃশ্যকল্প, এগুলো আমরা কি করি? আমরা সমকালীন কবিতা এবং আমাদের পূর্বসূরি, আমাদের প্রিয় কবিদের কবিতা বিভিন্ন অনুষঙ্গ থেকে আমরা জুড়ে দিয়ে নিজের কবিতাটা তৈরি করি। কারণ এটা কবিতা কখনো সৃষ্টিশীলতা কখনোই শূন্যতার উপরে হয় না, তার একটা ধারাবাহিকতার ভিতর থেকে প্রতিটি কবিতা রচিত হয়। যেমন হার্ট ট্রেনের কবিতা রচিত হয়েছে ফরাসি প্রতীকবাদী কবিদের কাছ থেকে, এমনকি টি.এস. এলিয়টের কবিতাও সেইভাবেই হয়েছে। এবং আমার ধারণা যে ফরাসি প্রতীকবাদী কবিদের জন্ম যদি না হতো, টি.এস. এলিয়টের কবিতা হয়তো আরেক রকম হতো। তো সেটা যেটা বলছিলাম, একটু আগে শুনলাম যে তার যে ভাষা বিপর্যয়ের কথা, এটা আসলে ভাষা বিপর্যয় বলা যায় না। আধুনিক কবিতার যে ফ্র্যাগমেন্টেশন থাকে, বিশ্লিষ্টকরণ থাকে, অনেকটা পিকাসোর গয়নিকার মতো, যে একটা ফিগার ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে আছে, জুড়ে দিলে একটা আকার তৈরি হবে। আধুনিক কবিতার বৈশিষ্ট্য এরকমই। তো সেরকম ফ্র্যাগমেন্টেশন থাকে, উল্লম্ফন থাকে, কিন্তু সেগুলোকে যদি আমরা প্রচ্ছন্ন মিলটি যদি
যদি আমরা বের করতে পারি এবং সেগুলোকে জুড়ে এনে একটা আকার যদি তৈরি করতে পারি, তাহলে আমরা এটা পূর্ণাঙ্গ একটা চেহারা আমরা পেয়ে যাব। কিন্তু সেটাও অসম্পূর্ণ, কারণ আধুনিকতার যে বিপর্যয় সেটা সেই চারিত্রকেই দোষিত করে। তো আত্মহত্যাকারী কবিদের কথা বলি। আত্মহত্যাকারী বেশিরভাগ কবির কবিতাই কিন্তু আত্মজৈবনিক, যদিও সন্দীপন চট্টোপাধ্যায় তার সাক্ষাৎকারে বলেছিলেন যে পৃথিবীর প্রত্যেক লেখকের লেখাই শেষ পর্যন্ত, রচনাই শেষ পর্যন্ত আত্মজৈবনিক। কিন্তু কনফেশনাল পোয়েট্রি যারা কবিতা লিখেছিলেন, আত্মহত্যা যারা করেছেন, তাদের তিনজনই কনফেশনাল। আমরা যাকে বাংলায় বলি স্বীকারোক্তি প্রবণ কবি। অনেকটা রোববারে চার্চে গিয়ে যেরকম স্বীকারোক্তি দেয়, শুরুর দিকে সেরকমই ছিল, পরে ডায়েরির ভাষাকেও কবিতায় রূপান্তর করা হয়েছিল তাদের রচনাগুলোতে দেখা যায়। যদিও সিলভিয়া প্লাথের পরে আমরা দেখেছি যে তার পংক্তি বিন্যাস, এবং আপনারা দেখবেন যে একেবারেই মনেই হয় না যে সাধারণত যে বয়সে এরা কবিতা লেখেন, এর যে অনুভূতির যে তীব্রতা এবং সেই যে বিশ্লিষ্টকরণের যে তাদের যে প্র্যাকটিসটা, অনুশীলনটা, সেটা এতটাই পরিণত থাকে যে আমরা আজই করতে পারি না যে তিনি অনুশীলন পর্বে আছেন। শামীম কবিরের কবিতা, যে বয়সে তিনি কবিতা লিখে মরে গেলেন, আমাদের থেকে অন্তর্হিত হলেন, সেই বয়স কিন্তু অনুশীলনের বয়স। কবিতা নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করা এবং নিজের স্বরটি খুঁজে বার করা, হ্যাঁ, সেরকম একটা চেষ্টার বয়স। কিন্তু শামীম কবিরের কবিতায় সেটা আমরা দেখি না। তার একটা চৈতন্য খুঁজে পাই, সেটা অবশ্যই হার্বার্ট রিডের ভাষায় ক্যাটাস্ট্রফিক, যাকে আমরা তিনটা মাত্রায় বিশ্লেষণ করি। এমন চেতনা যা বিপর্যয়কারী, এমন চেতনা যা বহুমুখী, এবং এমন চেতনা যার প্রকাশ জটিল। এই জটিলতাই আমাদেরকে ভাষা সম্পর্কে সংশয় তৈরি করে এবং বহুমাত্রিক অর্থের প্রণোদনা জাগায়। তো একটুকে বলছিলাম যে আত্মহত্যাকারী কবিদের কবিতা শেষ পর্যন্ত আত্মজৈবনিক, এবং শামীম কবিরের কবিতাও সেটি আছে। একটা কবিতায় তিনি লিখছেন যে সাদাটে কাগজ নিয়ে মাতালের অভিনয়, সাদাটে কাগজ নিয়ে মাতালের অভিনয়, হাতে খড়ি করি, কি যে লিখি, হয়তো আমাকে কিংবা তোমাকে কিংবা তাহাদের কথা, এরকম। তো এই যে সাদাটে কাগজ নিয়ে তিনি মাতালের অভিনয় করছেন, আমাদের আধুনিক সভ্যতার যে মুখোশের যে ব্যাপারটা এখানে চলে এসছে, যে নিজেকে আড়াল করার যে ব্যাপারটা চলে এসছে, এবং সেই মানে নিজেকে লুকানোর পরে এটা যে সর্বনামের সূত্রে যে আমার, তোমার এবং তাহাদের একটা সামষ্টিক জায়গায় পৌঁছাচ্ছে, এখানে একটা ডাইমেনশন আছে। এবং আমি দেখি যে শামীম কবিরের শ্রেষ্ঠ কবিতা নাকি নির্বাচিত কবিতা, নির্বাচিত কবিতা যেটা নবির হোসেন সম্পাদনা করেছেন, সেটার 120 নম্বর পৃষ্ঠায় একটা কবিতা আছে, ইকারুসের স্বীকারোক্তি, ইকারুসের ইকারুসের, এরকম একটা কবিতা। তো সেখানে আমি দেখছি যে ইকারুসের যে তার পিতা ডেডালাসের না মেনে, ডেডালাসকে না মেনে যে সূর্যের কাছে পৌঁছাতে গিয়েছিল, এবং আমরা গ্রিক মিথোলজিতে জানি তার ডানা পুড়ে গিয়েছিল, এরকমই। তো সেটাকে তিনি যেভাবে ইন্টারপ্রেট করছেন এবং বলছেন যে সবকিছু প্রাকৃতিক নয়, অর্থাৎ আধুনিক সমাজ সভ্যতার যে কৃত্রিমতা, এই সম্পর্কে তিনি আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, এবং একটা পরিহাসময় ভঙ্গি সেখানে আছে। কারণ একদম শেষে এসে বলছেন যে ডানাটা গলে পড়ছে মোমের, এবং শুধু ডানারই দোষ, হ্যাঁ, এরকম। মানে আমি তো হুবহু বলতে পারছি না, কিন্তু কবিতাটা পড়ে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে, সেখানে শামসুর রাহমানের একটা কবিতা আছে, ইকারুসের আকাশ, বা ইকারুসের ওই ডেডালাসের
প্রসঙ্গ আছে। শামসুর রহমান কিন্তু আবার অন্যভাবে এটাকে, তো পূর্বসূরির কবিতা পড়ার অভিজ্ঞতা তার ছিল এবং সেখান থেকে সে যে শিক্ষাটা নিয়েছে সেটা দিয়ে নিজের মতো করে কবিতা লেখার চেষ্টা করেছে। এটা একটা, আমি যদি অনুশীলন পর্বের কথাও বলি, এই অনুশীলন পর্বে এর চেয়ে বেশি অর্জন আর হতে পারে না। এবং শামীম কবিরের কবিতা থেকে আরো কিছু শেখার আছে। যেমন র্যাবো যে কবিতার মধ্যে যে সুশৃঙ্খল বিশৃঙ্খলার কথা বলেছিলেন, তার যে এখন পড়লে মনে হয় যে এগুলো আর সুশৃঙ্খল বিশৃঙ্খলা নয়, এগুলোর একটা সামগ্রিক অর্থ আছে এবং প্রচ্ছন্নভাবে যে একটা পরম্পরাগত একটা ঐক্য আছে, হ্যাঁ, খুবই সূক্ষ্ম একটা ঐক্য আছে। তো দ্য ড্রাঙ্কেন বোট নামের একটা বিখ্যাত কবিতা, যেটা মাতাল তরুণী, ওইখানে দেখা যাচ্ছে যে মানে এমন একটা নৌকা যে কিনা পাখির উড্ডয়ন পথের উঠে চলে যায়। হ্যাঁ, র্যাবর কবিতার মধ্যে আছে এরকম। এখানেও সে বলছে যে সে করার কথা বলছে এবং সেই যে চূর্ণ, যে ছাইয়ের যে ইয়েটা, সেটা সে পরীক্ষা করে দেখছে। তো এই যে সুশৃঙ্খল বিশৃঙ্খলার মধ্য দিয়ে যে চিন্তার যে ঐক্য প্রতিষ্ঠা করার অনুশীলন, এখান থেকে আমি মনে করি যে শেখার আছে। সবাইকে ধন্যবাদ। আর একটু বলি যে সেটা হচ্ছে শামীম কবিরের এই যে অনুষ্ঠানটি হয়েছে, এটা খুবই উৎসাহব্যঞ্জক এবং শামীম কবিরের কবিতা পাঠের জন্যে এই ধরনের অনুষ্ঠান বা আমাদের মধ্যে যদি আলাপ হয়, তার কবিতা আরো বেশি করে পাঠের একটা প্রণোদনা তৈরি হবে এবং তার প্রতি সম্মান জানানোর এটাই একমাত্র উপায়। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।